দুদিন পরেই কিন্তু রাখির জন্য যাব আমি বাবার বাড়িতে। সেই জন্য আজকে থেকেই শুরু করে দিলাম ঘরের কাজগুলো। কারণ আমি আগের থেকেই যদি ঘরটাকে না গুছিয়ে রাখি তাহলে কিন্তু যাওয়ার দিন কাজের চাপটা একটু বেশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই জানো শিলিগুড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে। শুধু সকাল থেকেই কেন, সারাটা দিনই অনেক বৃষ্টি হয়েছে। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ওই প্রায় 5:30 বাজে। এখনও জানো তো আকাশটা একদম মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই জন্য ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে দিই। একবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তার ভয়েস দেওয়া যাবে না। আজ হলো মঙ্গলবার, ক্যালেন্ডারে কিন্তু লেখা আছে বৃহস্পতিবারের দিন রাখি পূর্ণিমা। তবে সবার মুখে মুখে শুনছি সেটা নাকি শুক্রবারে আর কি। তবে আমি ভেবেছি কি বৃহস্পতিবারের দিনকেই যাব। সে যাই বলো না কেন, বাবার বাড়িতে যেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই জন্য ভেবেছি একদিন আগেই যাব। কাজকর্মগুলোর থেকেও ছুটি পেয়ে যাব, আর সবার সাথে থাকতেও বেশ ভালো লাগে। তবে এইভাবে চলে গেলে হবে? ঘরের কাজগুলো তো করে যেতে হবে নাকি? না হলে যদি ঘরটা এইভাবেই রেখে যাই না, পরে এসে দেখব একদম খারাপ হয়ে আছে ঘরের অবস্থা। কোনোভাবে তো তোমাদের দাদাভাই ঘরটা গোছাবেও না, কিছুই করবে না। মশারি যেরকম থাকবে সেরকমভাবেই রেখে দেবে, জামা কাপড়গুলো খাটের নিচে রেখে দেবে, মানে দেখা যাবে না বাইরে, এই জন্য খাটের নিচে রেখে দেবে। আমি তো বলে দিয়েছি সব কিছু পরিষ্কারভাবে রেখো, সামনেই রেখো। আমি তো রবিবারই চলেই আসবো, তারপর আমি সব কিছু আবার ভালো মতো করে গুছিয়ে নিব। তো ঘুম থেকে উঠেই আরও অনেক কাজকর্ম ছিল, সেগুলো কিন্তু সব হয়ে গেছে। তো ভাবলাম বিছানা গুছিয়ে তারপর বাইরের দিকে কাজগুলো করব। জানো তো আমি এই বিছানার চাদরটা এই যে গতবার যে দুর্গাপূজা গেল না তখন কিনেছিলাম। 300 টাকা কি 350 টাকা সেরকম দাম ছিল। তবে দেখো কিছুদিনের মধ্যে, কিছুদিন কি প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো, বিছানার চাদরটার রং জ্বলে গেছে। আসলে প্রথমবার যখন ধুয়েছিলাম তখনই রং উঠেছিল। দেখতে বেশ সুন্দর ছিল, সুতির ছিল, তবে বেশি দিন গেল না। কী আর করার, আমি তো ভেবেছি এবার দুর্গাপূজায় যখন বিছানার চাদর কিনবো তখন একটা নয় 2টো কিনবো, তাহলে পুরোপুরিভাবে 1 বছর কেটে যাবে। বছরের মাঝখানে তেমন একটা জামা কাপড় তার কেনা হয় না, বিছানার চাদরও কেনা হয় না। ওই দুর্গাপূজার সময় যখন জামা কাপড় কিনি, আমি কিন্তু নিজের জামা কাপড় কিছুটা কম কিনে ঘরের জিনিসগুলো কিনি। এই যে জানালার পর্দাগুলো দেখছো না, এই গত বছরের আগেবার যে দুর্গাপূজা হয়েছিল তখন আমি কোনো জামা কাপড় কিনি নাই। জামা কাপড় কেনার বদলে ওই পর্দাগুলো, ঘরের পাপোশ, আরও ছোট ছোট অনেক কিছু কিনেছিলাম। এবার দুর্গাপূজাতেও ভেবেছি সামান্য কিছু জিনিস কিনবো নিজের জন্য, আর বাকি যে টাকা থাকবে সেগুলো দিয়ে ঘর সাজানোর জিনিস কিনবো। ওই যে বলে না, মধ্যবিত্ত সংসার, সবসময় তো হাতে টাকা থাকে না, আর যখন থাকে তখন ঘর সাজাতে ভীষণ ইচ্ছে করে। তো দেখা যাক পুজো আসুক তারপর কী হয়। সকালবেলা কিন্তু ড্রেসিং টেবিলের সামনেটা একটু হলেও কিন্তু অগোছালো থাকে। তোমাদের দাদাভাই যখন কাজে গিয়েছিল তার আগে কিন্তু চার্জারটা এখানে রেখে গিয়েছে। সকালবেলা তো আমি রান্নাবাড়ি করছিলাম, তখন এসে আর এই জায়গাটা আমার দেখা হয়নি। এই জন্য আমি পরে যখনই আসি ড্রেসিং টেবিলটা একবার করে মুছে নিই, আর জায়গার জিনিস জায়গায় রেখে দিই। হঠাৎ করে বাড়িতে কেউ আসলে কিন্তু তখন আর সমস্যায় পড়তে হয় না। না হলে দেখবে ঘরে এলোমেলো থাকবে, আর তখনই সব আত্মীয় বা যে কোনো চেনা পরিচয় মানুষ আর কি বাড়িতে চলে আসবে। এই জন্য আমি চেষ্টা করি সবসময় সকাল সকালে ঘরটাকে পরিষ্কার করে নেওয়ার। দেখো আমি যখন থাকবো না তখন আমার ঘরগুলো তো শাশুড়ি মা ঝাড়ু দিয়েই দিবে, কিন্তু খাটের নিচগুলো ভালো করে তো আর পরিষ্কার করা হবে না। এই জন্য আজকেই ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, কালকের দিনটা আমার হাতে রয়েছে, কালকে তো বুধবার, তবে কালকে অনেকগুলো ভিডিও বানিয়ে নিতে হবে। আসলে আমার বাড়ি যেখানে, আমার বাবার বাড়ি, সেখানে জিও সিমের নেটওয়ার্কটা খুবই কম পাওয়া যায়। সেখানে সবসময় এয়ারটেল চলে। বিয়ের আগে আমার সিমটা এয়ারটেল ছিল, তবে এখন জিও। আর জিও হওয়ার জন্য আমাকে কিন্তু সেখানে গেলে ভীষণ সমস্যায় পড়তে হয়, শুধুমাত্র ভিডিও আপলোডের জন্য। এই জন্য ভেবেছি যতটা পারবো ভিডিও বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব, আর আপলোডটাও এখানেই করে দেব। তাহলে ওখানে যাওয়ার পর যাতে ভিডিও নিয়ে আমাকে সমস্যায় পড়তে না হয়। তা চলো, যতক্ষণে ঘরের কাজগুলো করব, তোমরা যে আমাকে আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে না, সেই কমেন্টগুলো পড়ে নিই। প্রথমেই কমেন্ট করেছো সুদীপ্তা দিদিভাই।
খুব সুন্দর ভিডিও বোন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তুমি ড্রেসিং টেবিলে যে গোলাপ ফুলটা রাখলে মনে হচ্ছে এটা ফুলের গোলাপ কোথা থেকে কিনেছো আর কত দিয়ে কিনেছো একটু বলো তো। এই ফুলটা না আমি নিজের হাতে বানিয়েছি, আর এটা বানাতে আমার খালি 10 টাকার মতন লেগেছে। মানে একটা সুতার দাম 60 টাকা, আর নিচে যে সবুজ কালার পাপড়ির মতন দেখা যাচ্ছে সেখানে তো বেশি সুতার দরকার হয়নি, ওই 3-4 টাকার মতন সুতা লেগেছে। তো পুরোটা বানাতে আমার 10 টাকা লেগেছে। আর খাটনি বলতে নিজের খাটনি যেটা হয়েছে সেটাই। এই সেলাইটা জানো, যখন লকডাউন ছিল না 2020 সালে, তখন আমি শিখেছিলাম। আসলে তখন তো আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, আর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই কিন্তু বেশ অনেকটা সময় ছুটি ছিল আর লকডাউনও ছিল। বাড়িতে বসে বসে কী করব, তখন তো আমার কাছে মোবাইল ফোনও ছিল না, সেই জন্য এই সেলাইগুলো শিখেছিলাম। টুকিটাকি যখন সময় পাই আমি এরকম হাতের কাজ বানাই। ওই গোলাপ ফুলটা আর নিচের পাপড়িগুলো সেটা কিন্তু পুরোপুরি আমার নিজের হাতে বানানো। এমনকি ড্রেসিং টেবিলে যেই ফুলের মতন সাজানো না, মানে লম্বা লম্বা ফুল ফুল, সেটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো। আমারও মনে হয় লাঠির থেকে হাত দিয়ে ঘর মোছাটা অনেক ভালো। হ্যাঁ গো, এক্সারসাইজ হয়ে যায়। তবে ওই যে লাঠি দিয়ে ঘর মুছতে মুছতে বাজে অভ্যাস হয়ে গেছে। নাফিসা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, আর প্রথমে আমার নাম শুনে আরও বেশি ভালো লাগছে। অনেক ভালোবাসা রইল, তোমার জন্য ভালোবাসা রইল নাফিসা। মিনু দিদিভাই বলেছ অনেক ভালো লাগলো দিদিভাই, অনেক কাজকর্ম হলো। হ্যাঁ গো, বাড়িতে প্রত্যেক দিন অনেক কাজকর্ম থাকে। সোনালী বিশ্বাস বলেছ আরও বড় ভিডিও চাই। দেখো সোনালী, তোমার কথা অনুসারে কিন্তু আজকের ভিডিওটা অনেক বড় নিয়ে আসছি। কাজল কমেন্ট করেছো আমি তোমার মতন দিদিভাই চুল যত্ন করি, কিন্তু চুল আঁচড়ানোর সময় চুল ঝরে পড়ে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। জানো তো, এখন চুল পড়ার জন্য খালি এটা দায়ী নয় যে আমরা চুলের যত্ন নেই না, অনেক কিছু দায়ী থাকে। যেমন আবহাওয়া, তার সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়া। আগে আমি দেখতাম আর কি, মানুষের চুল বয়স্ক হয়ে গেলেও তাদের চুল কাঁচা থাকতো, ঘন থাকতো, দুপাশে খোপা করলেও বেশ বড় খোপা হতো। এখন যদি আমরা একটা খোপাও করি না, সেটা ছোট্ট একটু হবে। বেনি তো দূরের কথা, বেনি করলে দেখাই যায় না। আর তার উপর কী হয় বলো তো, বাইরের যত অনেক রকম তেল ব্যবহার করি, অনেক রকম শ্যাম্পু ব্যবহার করি। তবে আগেকার মানুষ তো মাথার মধ্যে খালি নারকেল তেলে দিত। আমার তো মনে হয় সেটাই বেশি ভালো। আরও কমেন্ট করেছো ববিতা, তোমার হাজব্যান্ড কি করে? আমার বর তো চা পাতার অফিসে কাজ করে গো। ববিতা বলেছ তুমি কি প্রেগনেন্ট? যাই হোক, প্রত্যেক দিনের পুজো দেওয়ার শেয়ার করবে। না গো, আমি প্রেগনেন্ট নই। আর পুজো দেওয়ার ভিডিও, হ্যাঁ ঠিক বলেছ, তুমি যদি চাও তাহলে আমি অবশ্যই প্রত্যেক দিন পুজো দেওয়ার ভিডিও শেয়ার করব। তবে আজকে না সকাল থেকে আমার ভীষণ দাঁতে ব্যথা। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার দাঁত কিন্তু ব্যথায় ভেঙে যাচ্ছে। তবে কি করব, ভিডিও করাটা আমার কাজ। ভয়েস ওভার না দিলে ভিডিও দেখতে সুন্দর লাগবে না। দাঁত ব্যথায় মুখ ভেঙে পড়ুক বা খসে নিচে পড়ে যাক, তবু সুন্দর করে ভয়েস দিতে হবে। তো চলো, তোমরা যতগুলো কমেন্ট করেছিলে আমি কিন্তু সবগুলো কমেন্ট পড়ে নিলাম। আমি যেহেতু দুদিন পরেই যাব, আর সকালে রান্নাটা প্রত্যেক দিন কিন্তু এখন শাশুড়ি মাকেই করতে হবে, না হলে আমি তো দুবেলা রান্নাটা করে থাকি। আর দেখো, এই চাল আনার দায়িত্বটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের, এই জন্য আমার ঘরেই থাকে। আর তাছাড়াও রান্নায় তো আমিই করি, এই জন্য চালটা আমার ঘরেই থাকে আর কি। এখন কদিন রান্না করব না, তো শাশুড়িমাই করবেন। এই জন্য ভেবেছি একটা বয়ামে ভর্তি করে চালটা নিয়ে সেটা রান্নাঘরে রেখে দিই, তাহলে বেশ শাশুড়িমার রান্না করতে সুবিধা হবে। আসলে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি, তবে তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা দেরি করে ওঠে। তখন যদি ঘুম থেকে উঠে রান্না বসালেও কিন্তু রান্না কমপ্লিট হবে না। এই জন্য আমি চালটা নিয়ে রান্নাঘরেই রেখে দিব। শাশুড়িমা যখন ঘুম থেকে উঠবেন নিজের হিসেব মতো রান্নাটা করে নিতে পারবেন। আর আমি তো বেশি দিন থাকবো না, দুদিনের মধ্যে চলেই আসবো। এই বয়ামটার মধ্যে আমি না প্রথমে মষ্টির চাল রাখতাম, আর কালকে একটা বিস্কুট এনেছিল শ্বশুরমশাই, সেখান থেকে কিছুটা বিস্কুট ছিল। আজকে যখন বিস্কুটটা বের করেছি দেখি যেন একটা ড্যাম হয়ে গেছে। আর ভাবলাম বিস্কুট তো খেতেও মন চাইছে না, দাঁতটা ব্যথা করছে। আজকে জানো, সকাল থেকে আমি এখনও ভাত খাইনি, এমনকি আমি দুপুরবেলাতেও ভাত খাইনি, ভীষণ দাঁতে ব্যথা। কিন্তু আমার আওয়াজ শুনে, আমার কথা শুনে কেউ বলবে না যে এই মানুষটার দাঁতে ব্যথা।
বলবে যে সে নিশ্চয়ই মিথ্যে কথা বলছে, কারণ যেই মানুষের দাঁতে ব্যথা সে এতটা ক্লিয়ারভাবে কথা কি করে বলতে পারে। আমার কাছে হলো কাজ আগে ব্যথা পড়ে, ব্যথা তো কমেই যাবে এক না এক টাইম, কিন্তু কাজ না করলে হবে? তো ছাড়ো ওসব কথা। এদিকে যে কিছুক্ষণ আগে আমি বাসনগুলো ধুয়েছিলাম সবগুলোর কিন্তু জল ঝরে গিয়েছে। রান্নাঘরে নিয়ে চলে এলাম বাসনগুলো গুছিয়ে রাখবো। তার আগে ভাবলাম বাসনের রাখি অনেকটাই ধুলো পড়ে গেছে। আসলে এই পাশের দেওয়ালটা কিন্তু প্লাস্টার করা নেই, ঝুরঝুরে করে সিমেন্টগুলো পড়তে থাকে। প্রত্যেক দিন যখনই সময় পাই, রান্না করার সময় বা বাসন রাখার সময় একটু একটু করে কিন্তু পরিষ্কার করি। তবে দুদিন একদম সময় পাবো না, মানে আমি তো থাকবো না, আর শাশুড়িমা একদম সময় পাবেন না, ওনাকেও কাজে যেতে হয়। সকালে উনি যতটা সময় পাবেন রান্নাবাড়ি করবেন, পূজা দেবেন, ঘর মুছবেন, কাপড় ধুবেন, সেগুলো তো করতে হবে। সেগুলো করতে গেলে কিন্তু এসব করার সময় পাবেন না, আরও বেশি নোংরা হয়ে যাবে। এই জন্য আজকেই পরিষ্কার করে রাখলাম। ভেবেছিলাম কালকে করব, তবে আমার মনে হয় না কালকে আমি একটুকু সময় পাবো। এই যে যখন আমি কাজ করি না, একটা না একটা ঘটনা আমার সাথে হতেই থাকে। বাসনগুলো গুছিয়ে রাখছিলাম, ওপর থেকে একটা এত জোরে লাগলো, মানে জিনিসটা কিন্তু হালকা, কিন্তু ওপর থেকে একদম ডাইরেক্ট এসে লাগলো না, এই জন্য হাতের মধ্যে অনেক জোরে ব্যথাটা লাগলো। কী আর করার, কাজ করতে গেলে এরকম টুকিটাকি ব্যথা লাগবেই। এই ব্যথাগুলো নিয়ে আমার মনে হয় না মাথা ঘামিয়ে কোনো লাভ আছে। কাজ যেহেতু করতে হবে, কষ্ট হলে সেটাও সহ্যও করতে হবে। আজকের ভয়েস ওভারটা আমি কিন্তু চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে শেষ করার। এক নিঃশ্বাসে পারলে পুরো লাইনটা একবারে শেষ করে দিচ্ছি। আসলে যত তাড়াতাড়ি ভয়েস ওভারটা দেওয়া শেষ হবে আমার কিন্তু কথা বলাটা ততটাই ঠিক হবে, মানে কথা বলতে হবে না, তাহলে দাঁতটাও ব্যথা করবে না। দুপুরেতে গিয়েছিলাম দোকানে, তো ওনারা বললেন ডাক্তার তো নেই, তো বিকেলের দিকে আসতে। তো এখন তো ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারটা কমপ্লিট করে তারপর যাব দোকানে, দেখি যে আসে কি না, তাহলে আমাকে ওষুধটা নিয়ে আসতে হবে দাঁতে ব্যথার। তোমাদের দাদাভাই বললো যে দুপুরে বলতে, তার মানে মার্কেট থেকে নিয়ে আসতো, যেখানে কাজে যায় সেখান থেকেই। তবে কি বলো তো, কাজের মধ্যে ব্যস্ত থাকে, গাড়ি চালায়, এদিকে যায় সেদিকে যায়, আমার না ফোন করতে ভালো লাগে না। না জানি গাড়ি চালাচ্ছে কোন পরিস্থিতিতে আছে, সেই সময় হঠাৎ করে ফোন করব, যদি বিরক্ত হয় বা যদি কোনো অসুবিধা হয়ে যায়, এই জন্য আমি খুব একটা দরকার ছাড়া আমি কখনোই ফোন করি না। যখন দরকার পড়ে আমি তখনই ফোন করি। তারপরে কিন্তু বাসনগুলো গুছিয়ে আবার চলে এলাম এই ঘরটায়। এই ঘরটায় কিন্তু আমি কখনো বেশি একটা ভিডিও বানাই না, এটা আমার ভাসুরের ঘর। তো এখানে যে ডাইনিং টেবিলটা আছে, এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে। তবে আমি সব সময় নিজের ঘরেই খাওয়া দাওয়া করি, কারণ আমার ভালো লাগে নিজের ঘরেই খাওয়া দাওয়া করতে, সেই জন্য। আর দেখো, যতই দাঁত ব্যথা হোক না কেন, যাই হোক না কেন, আমি গরম জলটা খেতে পারি না। গরম জল খেতে আমার ভীষণ বিরক্ত লাগে, মানে এর থেকে ভালো আমি জল খাবো না, তবু আমি গরম জল খাবো না। আমার কিন্তু প্রচুর দাঁতে ব্যথা। মাকে ফোন করেছিলাম, মা বলেছে গরম জল করে খেতে, তাহলে দাঁতে ব্যথা অনেকটাই কম হবে। তবে আমি কি সেটা শোনার মানুষ? আমি সেই ঠান্ডা জলগুলোই ঢকঢক ঢকঢক করে খেয়ে নিয়েছি, আর তারপর চিনচিন চিনচিন করে ব্যথাটাও শুরু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু একটা গেঞ্জি রয়েছে তোমাদের দাদা ভাইয়ের, মাত্র একটা দিন পরেছিল, ঘেমে ঠেমে একদম দাগ বসে ফেলেছে গেঞ্জিটায়। তোমাদের দাদাভাই বলে আমি নাকি ব্রাশ দিয়ে জামা কাপড় ঘষি, এই জন্য জামা কাপড়গুলো বেশি তাড়াতাড়ি খারাপ হয়। তবে আমার কি দোষ, আমি এমনি ঘষে ঘষে হাত দিয়ে কেচে কেচে জামা কাপড় পরিষ্কার করতে পারি না, কোনোভাবেই পরিষ্কার হয় না। আমি শুধুমাত্র এভাবে ঘষে ঘষেই কাপড় পরিষ্কার করতে পারি। আচ্ছা, তোমাদের কাছে কি এরকম কোনো আইডিয়া আছে ব্রাশ ছাড়া হাত দিয়ে ঠিক কিভাবে জামা কাপড় পরিষ্কার করা যায়? যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই বলো তো, তাহলে আমার বেশ ভালো হয়। কাপড়গুলো ধোয়ার পরে কিন্তু আর টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে নেব। আর জানো তো, আজকে ভেবেছি কি একটা না পাপোশ বানাবো। আমি তো কদিন ধরেই শাড়ি দিয়ে একটা পাপোশ বানানোর চেষ্টা করছি, তবে এই পাপোশটা বানাতেই অনেকটাই সময়ের দরকার, সাথে ধৈর্য। ধৈর্য না হয় আমি ধরে নিলাম, ধৈর্য নিয়েও বানিয়েও নেব, তবে হাতে অতটা সময় নেই, একটার পর একটা কাজ লেগেই আছে লেগেই আছে। আমি আর তোমাদের দাদাভাই সবসময় কিন্তু নিজের ঘরেই খাওয়া দাওয়া করি, আর পাকার মধ্যে বসেই খাওয়া দাওয়া করি। আমি তো পাকায় বসে নিই, বা যে কোনো জিনিস নিয়ে কোনো অসুবিধা হয় না। তবে তোমাদের দাদাভাই ওই যে আমার খাটের নিচে একটা যে বস্তা আছে না, তোমরা কিন্তু প্রায়শই বস্তাটা দেখে থাকো, সেই বস্তাটার মধ্যে বসে ভাত খায়। আমি শুনেছি পা মোছার বস্তায় নাকি বসে ভাত খেতে নেই। এই জন্য আজকে ভাবলাম যাই হোক না কেন একটা পাপোশ বানিয়েই ফেলবো। আমার হাতের কাছে তেমন কোনো কিছু নেই, এই জন্য একটা চালের বস্তা নজরে এলো।
আমার মাকে দেখতাম এরকম বস্তা দিয়েই অনেক সুন্দর পাপোশ বানাতো। তো আমি তো অত সুন্দর পাপোশ বানাতে পারি না, এই জন্য কী করলাম, বস্তাটাকে চারদিক দিয়ে কেটে একটা পাতলাভাবে বানিয়ে নিলাম। খালি বসে ভাত খাওয়ার জন্যই তো, অতটা মোটা না হলেও চলবে। আর এখন কি করব, একটা কাপড়কে না একদম সরুভাবে বা 3 আঙ্গুল বলতে পারো, 3 আঙ্গুল মেপে কেটে নিয়েছি। প্রথমে সেলাই করে নিলাম, তারপর একদম সামনের থেকে দেখাচ্ছি কি করেছি। ওই যে মেশিনে করে না, একটু বাড়িয়ে 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 সেলাইটা, আর কি দেখতে অনেকটা পাপড়ি টাইপের মনে হয়, আর দেখতে বেশ সুন্দর হয়। তো আমি ভেবেছি সেভাবেই করব। এই সেলাইগুলো মেশিনে করলে কিন্তু ঝটপট হয়, তবে হাতে করতে গেলে অনেকটাই সময় লাগে। সে সময় লাগুক না কেন, ওভাবে যদি মানুষটা পা মোছার বস্তায় ভাত খায়, সেটা দেখতে আমার ভীষণ খারাপ লাগে। সেই জন্যই ভেবেছি আজকে একটু কষ্ট করে পাপোশটা বানিয়েই ফেলবো। আচ্ছা, তোমরা কীভাবে পাপোশ বানাও, নাকি তোমরা কিনে আনো, অবশ্যই জানিও। হ্যাঁ, পাপোশ তো মার্কেটে বেশ সুন্দর পাওয়া যায়, 100, 150, 200-র মধ্যেও পাওয়া যায় ভালো ভালো পাপোশ। তবে যতদিন পর্যন্ত মার্কেট যেতে না পারছি, আর সবসময় তো কিনতেও পাই না, তাই না? এই জন্য ততদিন পর্যন্ত কিন্তু এটাই ব্যবহার করব। দুদিকটা কিন্তু আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।